আচ্ছা, আনস্পেন্ট রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি দুইটা কন্ডিশন। ফর এক্সাম্পল আপনার annual value of the house, annual value of the house, for example টাকা, এখানে যেটা দেওয়া আছে সেটাই আমরা লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা। আমি কিন্তু সরাসরি টাকায় চলে আসছি। টাকা 660000। এখানে আপনাদের রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্সে বলাই হয়েছে 1 লক্ষ টাকা। দেন বলা হয়েছে সিটি কর্পোরেশন ট্যাক্স 22,000 টাকা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম 16,000 টাকা, লিগ্যাল এক্সপেন্সেস 10,000 টাকা, ল্যান্ড রেভিনিউ 2,000 টাকা, ইন্টারেস্ট পেড টু হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন 6,000 টাকা, besides the laid out floor that has been laid out for residential purpose or vacant for 2 months। এগুলো তো আমরা জানি, ভ্যাকেন্ট থাকলে কি হবে, ভ্যাকেন্সি অ্যালাউন্স পাবে। এখানে বলা আছে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স 1 লক্ষ টাকা। আবার বলা হয়েছে মিস্টার আজিজের গুলশানে 2 স্টোরি বিল্ডিং আছে এবং লেট আউট অন ফ্লোর ফর রেসিডেন্সিয়াল পারপাস, মান্থলি রেন্ট অফ 25,000। রেসিডেন্সিয়াল পারপাসে ভাড়া দিয়েছেন, মান্থলি লেট আউট হচ্ছে তার 25,000। তাহলে 25,000 যদি হয় 12 মাসে তার ভাড়া আসে কত, সেটা আমরা ক্যালকুলেট করলে পাবো 3 লক্ষ টাকা। সেই 3 লক্ষ টাকার উপরে আমাদের এখানে নোট লিখতে হবে, allowable and maintenance allowable হচ্ছে ফর রেসিডেন্সিয়াল পারপাসে 25,000 12 মান্থ। এটার জন্য সে পাবে হচ্ছে 25%। এটা কোথাও, এটা কিন্তু আমাদের শর্ত এখানে বলা থাকবে না। সো 25% হলে তার এখানে চলে আসে 75 75,000 টাকা। সে যদি, এটা হচ্ছে ফর allowable repair maintenance for residential purpose। Then commercial purpose house, for commercial purpose এখানে বলা হয়েছে floor let out government authority at a monthly rent of 30,000। গভর্নমেন্ট অথরিটির কাছে দিলে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স করে নেয়, সেজন্য মান্থলি রেট আউট এখানে আপনাদের যেহেতু গভর্নমেন্ট অথরিটির কাছে করেছে, এখানে আপনাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স, এটা করার দরকার নেই আপনাদের। কারণ হচ্ছে আপনার সরাসরি কত টাকা হারে ভাড়া দেওয়া আছে সেটাই দেওয়া হয়েছে, কিন্তু আপনি যখন ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করবেন তখন 5%টা বাদ দিয়ে দেখাতে হবে, কারণ আপনি অলরেডি ওটা পে করে দিয়েছেন। সো আমরা সরাসরি 30,000 টাকা বসিয়ে দিই, 12 month to 30%। Amount will be equivalent to sorry, ঠিক আছে, 3 × 36 ×
9,000 টাকা, 9,000 টাকায় 12 মাসে 1,08,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমার টোটাল অ্যালাউয়েবল রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্সেস। তাহলে টোটাল হচ্ছে আমাদের 1,83,000 টাকা। এটা হচ্ছে আমার টোটাল অ্যালাউয়েবল রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্সেস। আমাদের সত্যিই বলা হয়েছে আপনি সর্বোচ্চ 25% রেসিডেন্সিয়াল পারপাসে, 30% হচ্ছে কমার্শিয়াল পারপাসে হাউস ইউজ হলে আপনি রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স দেখাতে হবে। কিন্তু কোনো কারণে আপনার যদি রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্সেস এর চেয়ে কম হয়ে থাকে, সে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা দেখাতে হবে। যেহেতু আমাদের 1,83,000 টাকা খরচ এখানে করতে পারবেন, কিন্তু আপনি অ্যাকচুয়ালি খরচ করেছেন রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স, এখানে আপনি বাদ দিয়ে দেখাবেন। আপনি লিখেও দিতে পারেন, না লিখলেও চলবে। এটা advisable expenses minus repair and expense lower on লিখে দিলেই হবে। lower on that means actual এবং advisable এর ভিতরে যেটা ছোট সেটাই আপনি উল্লেখ করতে পারবেন। আর যদি আপনি এই অংশটা সরাসরি লিখে দেন, তাহলে যেটা আপনি অ্যাকচুয়ালি খরচ করেছেন সেটা বাদ দিয়ে দেখালেই আপনার বাকিটা চলে আসলো 1 লাখ টাকা। এটা আপনাদের ম্যাথে এক্সপেন্সেস এর ভিতরে দেওয়া আছে। 1 লক্ষ টাকা বাদ দিলেই এখানে হয়ে যাবে, যে কোনো একটা করতে পারবেন। অথবা আপনি এখানে সরাসরি 1,83,000 টাকা বাদ দিবেন, সেক্ষেত্রে আপনি অ্যানুয়াল ভ্যালু অফ হাউসের সাথে এখানে অ্যাড করে দিবেন। ফর এক্সাম্পল আপনি যদি এটা না করে অন্য কিছু করেন, তো এটা আরেকবার বুঝিয়ে দিবেন। হ্যাঁ অফকোর্স। আপনার অ্যালাউয়েবল রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স হচ্ছে আপনার এখানে 1,83,000 টাকা পর্যন্ত উই ক্যান স্পেন্ড। কিন্তু আপনার যদি এর চেয়ে খরচ কম হয় থাকে, সেই অ্যামাউন্টটা আপনি ডিডাক্ট করতে পারবেন। কিন্তু কোনো কারণে যদি আপনি সেই 1,83,000 টাকাই খরচ দেখান, তাহলে বাকি কত রয়েছে দেন এখানে আমরা মাইনাস করে দেখাই। তাহলে মাইনাস অ্যাকচুয়াল স্পেন্ড, অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার হচ্ছে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার হলো 1 লক্ষ টাকা। তাহলে আনস্পেন্ড কত? সো ইউ উইল হ্যাভ আনস্পেন্ড অ্যামাউন্ট হচ্ছে 83,000 টাকা। এটা হচ্ছে আপনার আনস্পেন্ড এক্সপেন্সেস। এখন কোন কারণে যদি আপনি অ্যানুয়াল ভ্যালু অফ হাউস, আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি যেটা অ্যালাউয়েবল রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স সেটা আপনি সম্পূর্ণ দেখাবেন। দ্যাট মিনস 1,83,000 টাকায় আপনি ডিডাক্ট করবেন, তাহলে আপনার কতটা স্পেন্ড হয়নি সেটা তো আপনার অ্যাড করে দিতে হবে। তাহলে অ্যানুয়াল ভ্যালু অফ হাউসের সাথে অ্যাড আনস্পেন্ড রিপেয়ার এক্সপেন্স অর কস্ট যাই লিখেন না কেন সেটা আপনি এখানে লিখে দেবেন। ফর এক্সাম্পল আমরা কিভাবে পেয়েছি, ক্যালকুলেশনের মাধ্যমে পেয়েছি, তাহলে তখন আপনাকে একটা টিকে দিতে হবে। কিন্তু আপনি যদি সরাসরি ওই অ্যামাউন্ট বসিয়ে দেন, দ্যাট মিনস দিস ইজ ইউর নোট অন। নোট অন আপনি এখানে লিখে দিলেন, সেখান থেকে পাওয়া যাবে এই অ্যামাউন্ট। তাহলে আপনি টোটাল অ্যামাউন্ট যোগ করে দিলেন। Now your amount will be
743,000. This amount will be your income from house property. যখন এই অ্যামাউন্ট আপনি দেখেছেন, আপনি তো অ্যাকচুয়ালি এতটা ইনকাম করেন, তখন আপনি অ্যালাওয়েবল রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স দেখাবেন, যে মাইনাস অ্যাডমিসেবল এক্সপেন্সেসে রিপেয়ার মেইনটেনেন্স এক্সপেন্স আপনি দেখাবেন মাইনাস 1,83,000 টাকা। 83,000 তখন আসবে 5,60,000 টাকা will be your ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক একইভাবে আপনি যদি এই পদ্ধতি ফলো না করে অন্যভাবে করেন, অ্যানুয়াল ভ্যালু অফ দ্য হাউস ফর এক্সাম্পল এখানে লিখে দিলাম, সেকেন্ড মেথড টাকা 6,60,000। এক্ষেত্রে আপনি এই পদ্ধতি ফলো না করে আপনি সরাসরি রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স বাদ দিলেন, রিপেয়ার মাইনাস রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স আপনি এখানে নোটে লিখে দিয়েন লোয়ার অন। অ্যাকচুয়াল এবং যেটা আপনার অ্যালাওয়েবল তার ভিতরে লোয়ার অন যেটা সেটা আপনি বাদ দিবেন। এখানে লিখে দিই টাকা লোয়ার অন যদি বাদ দেন তাহলে অ্যাকচুয়াল হয়েছে আপনার 1,83,000 টাকা, সরি আপনার অ্যালাওয়েবল হচ্ছে 1,83,000 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি আপনি এক্সপেন্ড করেছেন 1 লক্ষ টাকা, তাহলে লোয়ার অন আপনি বাদ দিয়ে দিলেন, দ্যাট মিন্স টাকা 1 lakh will be deducted. In that case, your income from house property in that year will be 5,60,000. The amount will remain the same. এর উপর আপনাকে ট্যাক্স দিতে হবে, এখানে সেম অ্যামাউন্টের উপর ট্যাক্স দিতে হবে, জাস্ট ভিন্ন পদ্ধতি। আপনি যদি অ্যাকচুয়াল অ্যামাউন্ট দেখান তাহলে আপনাকে দুইটা দেখাতে হবে না, আর যদি অ্যাকচুয়াল না দেখে আপনি যদি অ্যালাওয়েবলটা ডিডাক্ট করেন সেক্ষেত্রে আপনি যেটা আনস্পেন্ট রয়েছে সেটা যোগ করে দেখাতে হবে। এই হচ্ছে আপনাদের ক্যালকুলেশন। স্যার হ্যাঁ বলেন। কিন্তু স্যার ফার্স্ট মেথডটাতে তো আমরা মেবি 1 লক্ষ যে অ্যামাউন্ট অ্যাকচুয়াল ওটা মেবি দুইবার অ্যাড করছি না স্যার? দুইবার না, ফার্স্টে তো একবার 1 লাখ বাদ দিয়ে যে অ্যাকচুয়াল 83,000 টাকা যোগ করছি, পরে ফার্দার আবার আমরা রিপেয়ার এন্ড মেইনটেনেন্সে আবার 1,83,000 বিয়োগ দিলাম কেন স্যার? আপনার যেটা রিপেয়ার আর মেইনটেনেন্স এক্সপেন্স হয়েছে সেটা তো আপনি অবশ্যই বাদ দিয়ে দেখাবেন, কিন্তু সেটা আপনি বাদ না দিয়ে যদি আপনার অ্যালাওয়েবল যেটা সেটা করে থাকেন, আচ্ছা ঠিক আছে,
আপনি বলেছেন দুইবার অ্যাড অ্যাকচুয়ালি দুইবার অ্যাড হয় না, আপনি হ্যাঁ দেখেন। স্যার বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলো তো, থ্যাংক ইউ। আর কোনো কিছু আছে? আর বাকিগুলো যেভাবে সেভাবেই হবে। আর রিপেয়ার এবং মেইনটেনেন্স এক্সপেন্সের ভিতরে অনেক কিছুই থাকে, আপনারা জানেন। কেয়ারটেকার বিল থাকে, দেন কোনো আর কেয়ারটেকার বিল, দেন নাইট গার্ড স্যালারি, সামথিং লাইক দ্যাট, এগুলো থেকে থাকে। আর বাকি যেগুলো মনে করেন এখানে বলা আছে সিটি কর্পোরেশন ট্যাক্স, এটা সম্পূর্ণ ভিন্ন। আপনি হাউস রেন্ট হোক বা না হোক, এর জন্য আপনাকে সিটি কর্পোরেশন রেন্ট দিতে হবে, এটা সম্পূর্ণ ভিন্ন। দেন যেমন আপনার একটা বাড়ি আছে পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনের মধ্যে হলে, সেটার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে হবে, সেটাও ভাড়া হোক বা না হোক তার জন্য দিতে হবে। কারণ আপনার বাসাটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ইন্স্যুরেন্স করেছেন, ফর এক্সাম্পল ফায়ার ইন্স্যুরেন্স, সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম দিতেই হবে, ভাড়া হলেও দিতে হবে, না হলেও দিতে হবে। লিগাল এক্সপেন্সেসও আপনাকে এক্সপ্লেন করতে হবে, কারণ আপনার মালিকানা সত্ত্ব ঠিক রাখার জন্য একটা দরকার ল্যান্ড রেভিনিউ, আপনি ওই ল্যান্ডের মালিক, এর জন্য আপনাকে রেভিনিউ দিতে হবে, সামথিং লাইক দ্যাট। ইন্টারেস্ট পেড টু হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন, আপনি লোন নিয়ে বাড়িটা করেছেন, এই জন্য আপনাকে ইন্টারেস্ট যেটা হয়েছে লোনের উপরে, সেটা আপনাকে পে করতে হবে, এটা কোনো ডিডাকশন নেই। ভ্যাকেন্সি অ্যালাউন্সের ক্ষেত্রে শুধু আপনি কতটা ভ্যাকেন্সি রয়েছে তার উপর আপনি অ্যালাউন্স পাবেন, সেটা আপনি ডিটেক্ট করে দেখাবেন, কারণ আপনি অ্যাকচুয়ালি তো অতটা বাসা ভাড়া পাননি। এই হচ্ছে আমাদের মোরালেস ক্যালকুলেশন। দেন যেটা আমাদের পরবর্তী চ্যাপ্টারে রয়েছে, হ্যাঁ বলেন। যে গতবার যে 5 নাম্বার অ্যান্সারটা করাইছিলেন, ওখানে সিটি কর্পোরেশনের ট্যাক্সটা শুধু আমরা 6টা ফ্ল্যাটের জন্য ধরছিলাম, 2টা বাকি বাদ দিয়েছিলাম, তো ওই 2টার হিসাব কোনটার মধ্যে অ্যাড করবো আর কি? হ্যাঁ থ্যাংক ইউ। আপনি যেটা লাস্ট ক্লাসে সিটি কর্পোরেশনের ট্যাক্স, দুইটার জন্য আমরা বাদ দিয়েছিলাম, সেখানে বলা হয়েছে একটা হচ্ছে ওন পারপাস আপনি ইউজ করেন। দেখুন সিটি কর্পোরেশন ট্যাক্স 6টা ফ্ল্যাট সে ভাড়া দিয়েছে, একটা সে নিজে থাকে আর একটা ওনার ছেলে থাকে। ওনার ছেলে থাকে বা ওনার ভাই থাকে, কিন্তু ওই ফ্ল্যাটটা যদি সে ভাড়ার পারপাসে ইউজ করে থাকে, ভাড়া হোক বা না হোক তার উপর ট্যাক্স দিতে হবে, ভাড়া হোক বা না হোক তার উপরে তাকে ট্যাক্স দিতে হবে। যেমন না হলে কি ট্যাক্স দিতে হবে? যদি ভাড়া না ভাড়া ভ্যাকেন্ট থাকে, ভাড়া না হলেও ট্যাক্স দিতে হবে, কারণ ওটা তো আপনি নিজের পারপাসে ইউজ করতেছেন না। আপনি যখন একটা হাউস নিজের পারপাসে ইউজ করবেন, তার ডকুমেন্ট রাখতে হয় যে ইউ আর ইউজিং ফর ইউর ওন পারপাস নরমালি, কিন্তু বাংলাদেশে যদিও মানুষ এগুলো করে না অধিকাংশ ক্ষেত্রে। তাহলে কিছু যদি ব্যাকএন্ড থাকে তাহলে কি ওটা যোগ হবে না বিয়োগ হবে? স্যার যোগ হয়ে যাবে। না, ব্যাক এন্ড হলেও এটা যোগ হবে, তখন তো সে ভ্যাকেন্সি অ্যালাউন্স পাবে, যেটার উপরে কত মাস ভ্যাকেন্ট রয়েছে তার উপরে একটা অ্যালাউন্স পাবে। অ্যালাউন্স পাওয়ার কারণে যদি কোনো কারণে মাইনাস হয়ে যায়, মনে করেন যে অ্যাডমিসেবল এক্সপেন্সিভ ভ্যাকেন্সি অ্যালাউন্স আপনি মাইনাস করে দিলেন, ওখানে আপনি সিটি কর্পোরেশন ট্যাক্স সেটাও মাইনাস করলেন, তখন তো আপনার উপর কোনো ট্যাক্স আসবে না। না স্যার, আসবে না। এটাই হচ্ছে আপনাদের বিষয়। স্যার ট্যাক্স ডিডাক্টেবল এট সোর্স কি শুধুমাত্র কমার্শিয়াল পারপাসের উপর পড়বে? হ্যাঁ অফকোর্স, কমার্শিয়াল রেসিডেন্সিয়াল পারপাসে সোর্সের কোনো প্রশ্নই থাকবে না। কমার্শিয়াল পারপাস সেটা কিছু প্রতিষ্ঠান রয়েছে, গভর্নমেন্ট প্রতিষ্ঠান, অটোনোমাস অর্গানাইজেশন, এসব ক্ষেত্রে হয়ে থাকে। আবার অন্য কিছু প্রতিষ্ঠান রয়েছে, যেমন আপনি কমার্শিয়াল পারপাসে দিয়েছেন, মনে করেন যে স্কয়ার গ্রুপ অফ কোম্পানির কাছে, তারা তো আপনাকে সরাসরি ভাড়াও দিতে পারে। প্রাইভেট প্রতিষ্ঠান হয়, গভর্নমেন্ট হলে অফকোর্স সোর্স থেকে হবে, অটোনোমাস হলেও সোর্স থেকে হবে, অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হলেও সোর্স থেকে আপনার ট্যাক্স ডিডাক্টেড হয়ে থাকে। বাট অন্য প্রতিষ্ঠানগুলো তারা এই ঝামেলা এড়ানোর জন্য সরাসরি মালিককেই তারা ট্যাক্স দিয়ে দেয়, মালিক ট্যাক্স পরিশোধ করে থাকে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে যে 10 নাম্বার ম্যাথটা আছে, এটা কি আসার কোনো পসিবিলিটি আছে? এটা মানে অনেক কিছু মিস করা, ইনভেস্টমেন্ট গুলো 10 নম্বর
প্রশ্ন কঠিন কিছু থাকবে না, আমি আগেই বলে দিয়েছি। এত বড় ম্যাথ কি পরীক্ষা করতে পারবেন? তাহলে তো আপনি এক ম্যাথ করতে করতে আপনার পরীক্ষা শেষ হয়ে যাবে। এত বড় ম্যাথ আসবে না আপনাদের, একটা ফ্ল্যাট নিয়ে মানে নর্মাল ম্যাথই আসবে, এত ফ্ল্যাট ম্যাথ দিলে আপনারা করতে পারবেন না। আপনারা প্র্যাকটিস করতে পারেন, এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য। পরীক্ষার প্রশ্ন আর প্র্যাকটিস তো ভিন্ন জিনিস। প্র্যাকটিস করে রাখেন, এই ধরনের প্রশ্ন নরমালি হবে না পরীক্ষায়। দেন ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে ক্যাপিটাল অ্যাসেট। ক্যাপিটাল অ্যাসেট কোনগুলো? যে অ্যাসেট থেকে আমরা ভবিষ্যতে কোনো ধরনের অন্য কোনো সম্পদ অর্জন করতে পারি অথবা ব্যবসা পরিচালনা করতে পারি। যেমন আপনারা একটু আগে আমরা পড়ে আসলাম হাউস একটা ক্যাপিটাল অ্যাসেট। এখান থেকে আমাদের প্রতি বছর যখন ইনকাম আসবে সেটাই মূলত ক্যাপিটাল অ্যাসেট হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। যেমন কোন একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্যাপিটাল অ্যাসেট হতে পারে তার কম্পিউটার মেশিনারি, ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং, এসব কিছু আপনার ক্যাপিটাল অ্যাসেট হতে পারে। আবার একজন ব্যক্তির ক্ষেত্রে একটা হাউস, সেটা তার জন্য ক্যাপিটাল অ্যাসেট। সো ক্যাপিটাল অ্যাসেট আর দোজ অ্যাসেট দ্যাট generate money in the future or that it's help in business expansion. তাহলে ক্যাপিটাল অ্যাসেট বলতে যে কোনো ধরনের সম্পদ যেটা একজন করদাতার রয়েছে, সেটা ব্যবসায় হোক অথবা তার ব্যক্তিগত কাজে হোক, সেটা কোনো ধরনের তার সম্পদ অর্জনে সাহায্য করে। কিন্তু এই সম্পদগুলা ওই সম্পদ হয় যেমন যেগুলো আপনি ইউজ করে থাকেন, যেমন মনে করেন যে আপনি নিয়মিত কোনো পণ্য ক্রয় করে থাকেন, কাঁচামাল ক্রয় করে থাকেন আপনার প্রতিষ্ঠানের উৎপাদন কার্য সম্পাদনের জন্য, সেটা আপনার ক্যাপিটাল না। আপনি কাঁচামাল একটা বছরের মধ্যে নরমালি শেষ হয়ে যায়, কিন্তু একটা বছরের অধিক সময় থাকলেও সেটা ক্যাপিটাল হিসেবে আখ্যায়িত করা যাবে না। যেমন মনে করুন আপনার কোনো স্টক, সেটা আপনি নরমালি রেগুলার বেসিসে ট্রেড করে থাকেন, সেটা আপনার ক্যাপিটাল অ্যাসেটে আন্ডারে চলে আসবে না। তারপর আপনি মনে করেন যে অন্য কোনো ধরনের সম্পদ, যেমন ধরুন আপনি একটা ফ্যান কিনেছেন, সেটা ক্যাপিটাল হিসেবে আসবে যদি আপনি এটা পরবর্তী ট্রান্সফার করে থাকেন, অথবা আপনি গাড়ি ক্রয় করেছেন। বাট এটা যদি আপনার প্রতিষ্ঠানের কাছে ইউজ করে, সেক্ষেত্রে আপনি এটা ক্যাপিটাল হিসেবে আখ্যায়িত করেন। কিন্তু এই পণ্যের যদি আপনি ট্রেড করে থাকেন, ফর এক্সাম্পল আপনি ব্যবসায়ী হচ্ছে ফ্যানের ডিলার অথবা আপনি গাড়ির ডিলার, সেক্ষেত্রে ওটা কোনো ক্যাপিটাল অ্যাসেট হিসেবে আখ্যায়িত হবে না। কিন্তু ওই গাড়িটা যদি আপনি ব্যক্তিগত কাজে ব্যবহার করে থাকেন অথবা প্রতিষ্ঠানের কাজে ইউজ করে থাকেন, সেক্ষেত্রে এটা ট্রান্সফার হলে যদি কোনো আয় হয়ে থাকে, সেটা ক্যাপিটাল হিসেবে আখ্যায়িত হবে। সো ক্যাপিটাল অ্যাসেট হচ্ছে যে সম্পদটা আমি সম্পদ অর্জনের জন্য ব্যবহার করে থাকি, এটা ব্যক্তিগত কাজে হোক অথবা প্রতিষ্ঠানের কাজে হোক। আর একই সম্পদ এটার ধরন অনুযায়ী কখনো ক্যাপিটাল হবে, কখনো ক্যাপিটাল হবে না। যদি আপনি ওই পণ্যের ব্যবসায়ী হন, তাহলে ওইটা আপনার জন্য ক্যাপিটাল অ্যাসেট নয়। কিন্তু ওই পণ্যটার ব্যবহার করে যদি আপনি ব্যবসা করে থাকেন অন্য কোনো প্রোডাক্টে, সেটা আপনার জন্য ক্যাপিটাল অ্যাসেট। আবার কোনো র মেটেরিয়ালস কোনো ক্ষেত্রেই আপনার জন্য ক্যাপিটাল অ্যাসেট নয়। ইজ ইট ক্লিয়ার? যেমন আপনি একটা বিল্ডিং ক্রয় করেছেন, মনে করেন আপনি হচ্ছেন রিয়েল এস্টেট ওনার, আপনি বিল্ডিং তৈরি করেন এবং বিক্রি করেন, সেক্ষেত্রে বিল্ডিংটা কিন্তু আপনার ক্যাপিটাল অ্যাসেট নয়। ব্যবসা থেকে যদি আয় হয়, সেটার উপর আপনার বিজনেস ট্যাক্স দিতে হবে, কিন্তু ক্যাপিটাল গেইন হিসেবে আলাদা কোনো ট্যাক্স আসবে না। এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেটের মূল শর্ত। দেন ফেয়ার মার্কেট ভ্যালু। ফেয়ার মার্কেট ভ্যালু কোশ্চেন তখনই আসবে ক্যাপিটাল অ্যাসেট, আপনি একটা সম্পদ রয়েছে, এই সম্পদটা থেকে কখন ক্যাপিটাল গেইন হবে? যখন ওই পণ্যটা আপনি বিক্রি করবেন। ফর এক্সাম্পল আপনার একটা পার্সোনাল গাড়ি রয়েছে অথবা আপনার প্রতিষ্ঠানে একটা গাড়ি রয়েছে,
আমরা একটু বোর্ডে যাই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। আর ভ্যালু টাকা 10 লাখ, ফর এক্সাম্পল 10 লাখ টাকায় আপনি একটি গাড়ি ক্রয় করেছেন। This car is for personal or business use. Business use এর জন্য আপনি ব্যবহার এই গাড়িটির দরকার হতে পারে, বাট এই ক্ষেত্রে আপনার জন্য এই গাড়িটা যদি আপনি বিক্রি করেন অথবা আপনি ট্রান্সফার করেন, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু এই গাড়ির যদি আপনি ব্যবসায়ী হন, বিজনেসম্যান, কার বিজনেসম্যান, সেক্ষেত্রে ওই গাড়ির ক্রয় বিক্রয়ের জন্য আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। সো কার ভ্যালু 10 লাখ টাকা পার্সোনাল অর বিজনেস ইউজেস, সেক্ষেত্রে গাড়িটি যদি মনে করেন আপনি 2 বছর বা 1 বছর বা একদিন আপনি ইউজ করেছেন, ইউজ করার পর আপনি বিক্রি করলেন, ফর এক্সাম্পল ট্রান্সফার প্রাইস অথবা সেলস প্রাইস। ট্রান্সফার প্রাইসের বিষয়টা আমরা পরে আসতেছি। সেলস প্রাইস আপনি একদিন ইউজ করেছেন, কিন্তু আপনি গাড়ির ব্যবসায়ী নন, আপনি পার্সোনাল কাজ অথবা বিজনেস কাজে আপনি ইউজ করেছেন। টাকা 9 লাখ, ফর এক্সাম্পল 9 লাখ টাকা আপনি বিক্রি করেছেন, বাট ফেয়ার মার্কেট ভ্যালু, দ্যাট মিনস মার্কেটে বর্তমানে যে দাম বিদ্যমান রয়েছে সেটাকেই বলা হয় ফেয়ার মার্কেট ভ্যালু। আমি একটু ইজিলি বাংলায় বলে দিচ্ছি যাতে আপনাদের জন্য সুবিধা হয়। আপনার ইংলিশে কনভার্ট করে পরীক্ষা দিতে হবে। দ্য ফেয়ার মার্কেট ভ্যালু ইজ দ্য ভ্যালু at which the product or asset can be sold in the market. দ্যাট মার্কেটে ওই দামে বিক্রি করা যায় সবসময় বিদ্যমান, সেটা হচ্ছে ফেয়ার মার্কেট ভ্যালু। আপনি যে দামে বিক্রি করেন না কেন, ফেয়ার মার্কেট ভ্যালু এবং বিক্রয় মূল্য এর মধ্যে যেটা বেশি হবে সেটাকেই আপনাকে দেখাতে হবে ট্যাক্স ক্যালকুলেশনের পারপাসে, হাউস রেন্টের মতো, নইলে মানুষ নরমালি ফাঁকি দিয়ে থাকে। সো সেলস প্রাইস টাকা আপনি 9 লাখ টাকা বিক্রি করেছেন, ফেয়ার মার্কেট ভ্যালু টাকা 9,50,000 অথবা 10 লাখ আপনি একদিন ইউজ করেছেন অথবা 1 মাস ইউজ করেছেন, এখনো 10 লাখ টাকা গাড়িটার মূল্য বিদ্যমান। এক্ষেত্রে আপনাকে ফেয়ার মার্কেট ভ্যালু হায়ার অন শুড বি শোন ইন দ্য ট্যাক্স স্টেটমেন্ট। সো ফেয়ার মার্কেট ভ্যালু to any capital asset means the value at which the product can be sold today in the market. আজকের দিনেই ওই প্রোডাক্টটা মার্কেটে যে দামে বিক্রি করা সম্ভব তাকেই বলা হয় ফেয়ার মার্কেট ভ্যালু। দ্যাট মিনস আমরা ব্যাংকিং সেক্টর যেটা বলে থাকি ওপেন মার্কেট অপারেশন, ট্রেজারি বিল, বন্ড ক্রয় বিক্রয় করে থাকে, যে দামে ক্রয় বিক্রয় ওপেন মার্কেট হয়ে থাকে সেটাকে ফেয়ার ভ্যালু বলা হয়ে থাকে। আর আপনি যে দামে বিক্রি করলেন সেটা হচ্ছে সেলস প্রাইস। এটা কম বেশি হলেও ফেয়ার মার্কেট ভ্যালু এবং সেলস প্রাইসের মধ্যে যেটা বেশি হবে সেটাকেই আপনাকে শো করতে হবে। আর এটা ডিটারমাইন করা হয় ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। ব্যাংকের ক্ষেত্রে যেরকম নির্ধারণ করে থাকে বাংলাদেশ ব্যাংক, আর ট্যাক্সের ক্ষেত্রে নির্ধারণ করে থাকে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। দেন যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ট্রান্সফার। ট্রান্সফার হচ্ছে আপনি কোন একটা সম্পদ কারোর কাছে সেলস করলেন, তাহলে তো ট্রান্সফার হয়ে যাবে। অথবা আপনি একটা সম্পদের বিনিময়ে একটা সম্পদ নিয়ে আসছেন, এক্সচেঞ্জ, সেটাও আপনার ট্রান্সফার হয়ে যাবে। And last one is relinquishment of asset. That means আপনি কিছু অধিকার ছেড়ে দিয়েছেন। ফর এক্সাম্পল আপনার 10 কাঠা জমি রয়েছে অথবা 10 বিঘা জমি রয়েছে, সেখান থেকে আপনি 5 কাঠা ছেড়ে দিলেন, সেটাকেই বলা হবে রিলিংকুইশমেন্ট অফ অ্যাসেট। কিছু সম্পদের অধিকার আপনি ছেড়ে দিলেন। মনে করেন যে আপনি 6 তলায় আপনি একটা বিল্ডিং ওনার, ফর এক্সাম্পল, এখন 6 তলা থেকে 5 তলা একটা ফ্লোর আপনি ছেড়ে দিয়েছেন, এখন 5 তলা আপনি ইউজ করেন, সেক্ষেত্রে এই 1 তলা ছেড়ে দেওয়াই হচ্ছে আপনার রিলিংকুইশমেন্ট। এটার জন্য আপনার 2 জন ব্যক্তির মধ্যে চুক্তি হয়ে থাকে এবং একটা অর্থের বিনিময়ে আপনি স্থানান্তর করেন। আপনি একটা বাড়িতে এমনিতেই দিয়ে দিচ্ছেন না, সেক্ষেত্রে যে আপনাকে যে মূল্য হবে সেটাকে বলা হবে রিলিংকুইশমেন্ট।
আর নর্মালি ট্যাক্সেশনের পারপাসে আপনি যদি কাউকে কোনো জমি হস্তান্তরও করে দেন, দানও করে দেন, সেক্ষেত্রেও আপনাকে একটা ফেয়ার মার্কেট ভ্যালুর উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করে সেলস প্রাইস মূল্য নির্ধারণ করে টাকা ট্রান্সফার করে দিতে হয়, রেজিস্ট্রি করে দিতে হয়, এবং সেই মূল্যের উপর নর্মালি ট্যাক্স দেওয়া হয়ে থাকে। এটাই হচ্ছে আপনাদের সেলস, ফেয়ার মার্কেট ভ্যালু এবং এক্সচেঞ্জ ট্রান্সফার। সো ট্রান্সফারটা হতে পারে সেলস। সেলস তো আমরা সবাই জানি, সেলস হচ্ছে আপনার মধ্যে এবং আমার মধ্যে চুক্তি। এখানে যেটা হচ্ছে এই যে সেলস প্রাইস, এটা হচ্ছে সেলস। এক্সচেঞ্জ হচ্ছে ফর এক্সাম্পল আপনার কাছ থেকে আমি একটা প্রোডাক্ট নিয়েছি এবং আপনি আমাকে একটা প্রোডাক্ট দিয়েছেন, দুজনের মধ্যে হাত বদলের ফলে যেটা হবে সেটাকেই বলা হবে এক্সচেঞ্জ। এবং এক্ষেত্রে আপনি কি করবেন, এক্সচেঞ্জ, সেলস এবং এক্সচেঞ্জের মধ্যে পার্থক্য, তাহলে আপনি মার্কেট মূল্য কিভাবে নির্ধারণ করবেন। এক্সচেঞ্জের ক্ষেত্রে তো আপনি ফর এক্সাম্পল এখানে মনে করেন যে আপনার একটা কার রয়েছে, আপনার একটা কার 10 লাখ টাকা, 10 লাখ টাকা 10 লাখ টাকা আপনার কার রয়েছে একটা। আপনি এখন কারটার প্রয়োজন, আপনার একটা বিল্ডিং প্রয়োজন, অথবা আপনার একটা ফ্লোর প্রয়োজন, আরেকজন ব্যক্তি একটা ল্যান্ড রয়েছে, ল্যান্ডের মূল্য ফর এক্সাম্পল 9 লাখ টাকা। আপনি দুইটা সম্পত্তি দুইজনের বিনিময়ে স্থানান্তর করেছেন, সেক্ষেত্রে সেই ফেয়ার মার্কেট মূল্যের ভিত্তিতে আপনার ট্যাক্স আরোপ করা হয়ে থাকবে। যতটা মূল্যে আপনি স্থানান্তর করেছেন, যেটা এক্সেস আছে তার উপরে দিতে হবে। সো সেলস হচ্ছে আপনি সরাসরি অর্থমূল্য, আর এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনি যেটা ফেয়ার মার্কেট ভ্যালু, এটাকে কাউন্ট করা হয়ে থাকে, বিকজ ইন কেস অফ এক্সচেঞ্জ no monetary transaction take place and relinquishment means আপনি 5টা কার্ড রয়েছে অথবা আপনার 6 তলায় 5 তলায় একটা বিল্ডিং রয়েছে, সেখান থেকে আপনি একটা বা দুইটা অংশ, কিছু অংশ ছেড়ে দিলেন, অন্যকে দায়িত্ব দিলেন অথবা অন্যের কাছে বিক্রি করেন, সেটাকেই বলা হয় relinquishment of asset। and পরে যেটা বলা হয়ে থাকে ট্রান্সফার, আরেকবার বলবেন? আবার বলতেছি, রিলিংকুইশমেন্ট আপনার 5টা কার রয়েছে অথবা একটা বিল্ডিং রয়েছে 6 তলা, সেখান থেকে আপনি একটা কার কিংবা আপনি একতলা ফ্লোর কাউকে দায়িত্ব ছেড়ে দিলেন, সেটাকেই বলা হবে রিলিংকুইশমেন্ট। দ্যাট মিনস আপনার অনেক সম্পদ বা কিছু সম্পদের কিছু অংশ অন্যকে দায়িত্ব অর্পণ, অন্যের কাছে ছেড়ে দেওয়া হচ্ছে রিলিংকুইশমেন্ট। এক্ষেত্রে তো আপনি নর্মালি ফ্রিতে ছেড়ে দেওয়া হয় না, অর্থের বিনিময়ে ধরে নেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়। সেই অর্থের যে মূল্যে ছেড়ে দেওয়া হয় সেটাই হচ্ছে আপনার ট্যাক্স পারপাসে ক্যালকুলেট করতে হবে। ফর এক্সাম্পল আপনার এখানে কার মূল্য এখানে বলা হয়েছে 10 লাখ টাকা, আপনার 5টা কার রয়েছে, আপনি একটা কার অন্যের কাছে এটাকে একবারে দিয়ে দেয়া স্যার? একবারে দিয়ে দেওয়া হয়, কিন্তু একবারে দিয়ে দেওয়া মানে হচ্ছে আপনি মালিকানাই দিয়ে দিচ্ছেন, মালিকানা তো আপনি ফ্রি দিচ্ছেন না। মানে এটা স্যার লিজ দেওয়ার মতো স্যার, লিজ দেওয়া বা ভাড়ায় দেওয়ার মতো? না, মালিকানাই দিয়ে দিচ্ছেন, ডাইরেক্ট আপনি মানে একবার সেল করে দিচ্ছে, একবার মালিকানা সত্ত্ব বেঁচে মালিকানাই দিচ্ছে। দিয়ে দিচ্ছেন। আপনি টোটালটা যখন হয় তখন সেলস এর প্রশ্ন আসে, আর যখন আপনি টোটালটা না দিচ্ছেন তখন মালিকানা রিলিংকুইশমেন্ট শব্দটা চলে আসে। এখানে রিলিংকুইশমেন্ট আপনি নরমালি বলা হয়ে থাকে এই জন্য, আপনি মনে করেন কাউকে দান করে দিলেন, দান করে দিলে আপনার দানের একটা মূল্য থাকে। মনে করেন ঢাকা শহরে আপনি যদি কোনো জমি ক্রয় করতে চান, অথবা সেক্ষেত্রে আপনার মিনিমাম মূল্য হচ্ছে উত্তরা সেক্টরে আপনার 11,000 টাকা পার ডেসিমেল। এটা আপনার সরকারি হিসাবে, বেশি হলে বেশিটা ক্যালকুলেট করতে হবে। কিন্তু আপনি যদি কাউকে দানও করে যান, সেক্ষেত্রে আপনাকে 11,000 টাকা দেখাতে হবে যে এই মূল্যে টাকা আমি ট্রান্সফার করেছি, ওইটার উপর ট্যাক্স দিতে হবে? ওইটার উপর ট্যাক্স দিতে হবে। এখানে রিলিংকুইশমেন্ট হচ্ছে দানের মতো, আপনি দান করে দিলে গভর্নমেন্ট নির্ধারিত ফেয়ার মার্কেট মূল্যের উপর আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। জি স্যার, ধন্যবাদ। এটা হচ্ছে আপনার রিলিংকুইশমেন্ট। আর এক্সটিংগুইশমেন্ট অফ রাইট অফ অ্যান অ্যাসেট, এটা রিলিংকুইশমেন্টের মতোই একদম। এক্ষেত্রে
টোটালি আপনার রাইটটাকে ডিস্ট্রাকশন করে দেওয়া হয়। দ্যাট মিনস ওই অ্যাসেটের উপর আর কোনো ধরনের আপনার রাইটটাকে সম্পূর্ণভাবে ট্রান্সফার করে দেওয়া হয়। এটা সেলস, এক্সচেঞ্জ এবং রিলিঙ্কুইশমেন্ট যে কোনো ধরনের হতে পারে। এটাকে অন্য কথায় এক্সটিংগুইশমেন্ট বলা হয়। দ্যাট মিনস আপনি সেলস করে দিন, আপনার কোনো রাইট নেই। আপনি রিলিঙ্কুইশ করে দিন, ওই যে অংশটা রিলিঙ্কুইশ করেছেন সেটার উপরে আপনার কোনো রাইট নেই। দেন যেটা বলা হয়েছে বেসিস অফ চার্জেস, কি কি ধরনের চার্জ হতে পারে, কোন কোন বিষয়ের উপর আপনার চার্জ করে হয়ে থাকে। এই চার্জটা হতে হবে অবশ্যই দি অ্যাসেট শুড বি ক্যাপিটাল অ্যাসেট। যেমন র ম্যাটেরিয়ালস, তার উপরে আপনি চার্জ করতে পারেন। আবার ক্যাপিটাল অ্যাসেট ওই ধরনের অ্যাসেট যেটা আপনি নর্মালি বিজনেস করেন, যেমন আপনি যদি কার ব্যবসায়ী হন, আপনি যদি ফ্ল্যাট ব্যবসায়ী হন, সেটা তো আপনার জন্য ক্যাপিটাল অ্যাসেট নয়। সেক্ষেত্রে তার উপরে আপনার ট্যাক্স আরোপ করা যাবে। সেক্ষেত্রে ওটা তো আপনার বিজনেস প্রফিটের উপরে ট্যাক্স আরোপ করা হয়। যেমন একটু আগে বলেছিলাম, আপনি কার ব্যবসায়ী, সেক্ষেত্রে আপনি কার ট্রেড করলে আপনাকে ওর উপরে সেলস করলে তার উপরে ট্যাক্স দিতে হচ্ছে না। কিন্তু আপনি যদি কার পার্সোনাল কিংবা বিজনেস পারপাসে ইউজ করেন, দ্যাট মিনস আপনার রিয়েল এস্টেট বিজনেস হয়েছে, আপনার বিভিন্ন সাইটে কমিউনিকেশনের জন্য আপনার অনেকগুলো কার দরকার। সেই কারের মধ্যে কোনো এক বা সবগুলো কার যদি আপনি বিক্রি করে দেন, সেটা আপনার ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করলেন, তার উপরে ট্যাক্স দিতে হবে। কিন্তু আপনি যদি কারের বিজনেস করে থাকেন, আপনার শোরুম রয়েছে, ওই বিল্ডিংটা হচ্ছে আপনার যদি ব্যক্তিগত হয়, সেক্ষেত্রে বিল্ডিংটা হচ্ছে আপনার সম্পদ, সেটা আপনি সেলস করলে তার উপরে ক্যাপিটাল গেইনের ট্যাক্স দিতে হবে। কিন্তু কার বিজনেসে কার সেল করলে সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে না। সেটাই এখানে বলা হয়েছে দেয়ার শুড বি এ ক্যাপিটাল অ্যাসেট। দ্যাট মিনস ওটা স্থায়ী সম্পদ হতে হবে, ওই সম্পদের আপনি ব্যবসা পরিচালনা করেন না। দেন যে কন্ডিশন 2 বলা হয়েছে, দি ক্যাপিটাল অ্যাসেট ইজ ট্রান্সফার বাই দ্য এসএসসি। দ্যাট মিনস আপনি ট্রান্সফার করবেন, অন্য কেউ ট্রান্সফার করলে সেটার উপর আপনি ট্যাক্স আরোপ করা হবে না। যেমন আপনি ট্যাক্স প্রোভাইড করেন আপনার স্যালারির উপরে, আপনার বাবার একটা সম্পদ রয়েছে, সেটা যদি সে ট্রান্সফার করে কোনোভাবে অথবা সে বিক্রি করে, এজন্য আপনি কোনোভাবে ট্যাক্স দিতে লায়াবল হবেন না ওই সম্পদ ট্রান্সফারের জন্য। এটাই এখানে বলা হয়েছে। দ্যাট মিনস একজন ব্যক্তি সম্পদ ক্রয় বিক্রয় করলে তার জন্য অন্য ব্যক্তিকে ট্যাক্স দিতে হবে। এটা নরমাল ইস্যু, আমরা সবাই জানি। এটা নির্দিষ্ট অর্থ বছরে হতে হয়, এগুলো সবই জানি। এখানে প্রফিট এবং লস হলে সেটা যাই হোক তার উপরে ট্যাক্স দিতে হবে, এবং সেটা এক্সাম্পটেড নয়, এটা মূল ইস্যু। দ্যাট মিনস আমাদের মূল কথা হচ্ছে এটা হচ্ছে ক্যাপিটাল হতে হবে, এবং সেক্ষেত্রে আপনার প্রফিট বা লস হোক, ওই গেইন ট্যাক্স গেইন ক্যাপিটাল গেইনের কারণে। প্রফিট আর গেইন একই জিনিস। আপনার ক্যাপিটাল গেইনের কারণে যেটা আয় হবে তার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। এটা নরমালি ট্যাক্স এক্সেম্পটেড নয়। আর নরমালি এটা আপনার বিজনেস কোনো নরমাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকতে পারবে না। এটা বেসিক্যালি ইউ হ্যাভ টু দিস অ্যাসেট মাস্ট বি ফিক্সড অ্যাসেট, এটাই এখানে বলা হয়েছে। সো ট্রান্সফার হচ্ছে আপনি সেল করতে পারেন, এক্সচেঞ্জ করতে পারেন, কিছু অংশ ছেড়ে দিতে পারেন। বেসিস হচ্ছে এটা অবশ্যই ক্যাপিটাল অ্যাসেট হতে হবে। দ্যাট মিনস ইউ আর নট এ ট্রেডার অফ সাচ প্রপার্টি। কার বিজনেসম্যান হলে আপনি তার জন্য ট্যাক্স দিবেন না, কিন্তু কার ওনার হলে ট্যাক্স দিবেন। ল্যান্ডের বিজনেসম্যান হলে তার জন্য ট্যাক্স দিবেন না, কিন্তু ল্যান্ড ওনার হলে সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে। দিস আর সাম বেসিস। এবং যে ব্যক্তি এটা করে থাকবে তাকেই ট্যাক্স দিতে হবে। পিতার জন্য পুত্র কিংবা পুত্রের ট্রান্সফারের জন্য পুত্রকে ট্যাক্স দিতে হবে না, যেরকম তা বিদায় হজের ভাষণে বলা হয়েছিল। একের জন্য অন্যকে দায়ী করা হবে না, এবং একটা নির্দিষ্ট অর্থ বছর হতে হবে, এবং এটা ট্যাক্স এক্সেম্পটেড না। আপনি যে লাভ করেছেন বা গেইন করেছেন ক্যাপিটাল ট্রান্সফার করে, তার সেটা ট্যাক্স এক্সেম্পটেড না। দেন কম্পিউটেশন অফ ক্যাপিটাল গেইন। এখন ক্যাপিটাল আপনি ট্রান্সফার করেছেন, এর জন্য আপনি মনে করেন কোন একটা অ্যাডভার্টাইজ দিলেন, সেই অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সটা তো আপনাকে বাদ দিতে হবে। ফর এক্সাম্পল, আপনার একটা কার রয়েছে, পার্সোনাল কার, 10 লক্ষ টাকার কার, আপনি সেলস করেছেন 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা সেলস করার পূর্বে আপনি বিজ্ঞাপন দিয়েছেন আপনার একটা পুরাতন গাড়ি বিক্রি করা হবে, মডেল নাম্বার এত, সামথিং লাইক দ্যাট, এটার এত বছরের পেপারস রেডি আছে, সবকিছু আপনি বিজ্ঞাপন দিলেন। এই জন্য আপনার টিভি কিংবা পত্রিকা কিংবা ইলেকট্রিক অন্য কোনো মাধ্যমে সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন দিলেন, এর জন্য ফর এক্সাম্পল আপনার 50,000 টাকা খরচ হয়েছে। সেই খরচটা আপনি
বাদ দিয়ে দেখাবেন, কারণ ওটা তো আপনার খরচ হয়েছে ঠিক কিছু আয়ের জন্য। দেন আপনার অন্য কোনো ধরনের খরচ, লিগাল এক্সপেন্স থাকতে পারে, যেমন আপনি একটু বাড়ি স্থানান্তর করেছেন, সেক্ষেত্রে লিগাল ফি দিতে হবে, রেজিস্ট্রেশন ফি প্রয়োজন হতে পারে, সেটাই সেই কস্টটা আপনি বাদ দিবেন। যার মাধ্যমে আপনি করবেন তাকে ব্রোকারেজ ফি দেওয়ার প্রয়োজন হতে পারে, সেটা আপনি বাদ দিয়ে দেখান। স্ট্যাম্প ডিউটি, স্ট্যাম্পে তো প্রয়োজন হবে অফকোর্স, আপনি যদি কোনো কিছু ক্যাপিটাল ট্রান্সফার করেন, কারণ আপনি একটি সম্পদ অর্জনের জন্য আপনার স্ট্যাম্প দরকার, সেলস করার ক্ষেত্রে আপনার স্ট্যাম্প। এই সব খরচগুলো আপনি নরমালি বাদ দিয়ে দেখাবেন। তারপরে যে ইনকামটা থাকবে সেটাই হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন। সেক্ষেত্রে আপনি কোনটা থেকে বাদ দিবেন? সেলস প্রাইস অথবা ট্রান্সফার প্রাইস অথবা রিলিঙ্কুইশমেন্ট প্রাইস এবং ফেয়ার মার্কেট ভ্যালু, এর মধ্যে যেটা হায়ার হবে সেটা কাউন্ট করে তার থেকে আপনার যে কস্ট গুলো হয়েছে সেটা বাদ দিয়ে আপনি আপনার টোটাল ইনকাম ক্যালকুলেট করবেন। যেমনটা আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে ক্যালকুলেট করেছিলাম, আপনার ইনকাম করেছেন ঠিক, আপনার সিটি কর্পোরেশন ট্যাক্স দিতে হচ্ছে, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স কস্ট ইনকার করতে হচ্ছে। These are some expenses that should be incurred in that case, এবং এই সব ক্ষেত্রে আপনার যে খরচ হবে, these expenses should be deducted from your total capital gain. এটা হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন ক্যালকুলেশনের কম্পিউটেশনের ডিডাকশন। দেন আপনাদের ট্যাক্স রেটের বিষয়টা চলে আসে। ট্যাক্স রেট ক্যাপিটাল গেইন এবং নরমাল ট্যাক্স রেটের মধ্যে একটু পার্থক্য থাকে। আপনি যদি কোম্পানি কিংবা আপনি বিজনেস পারপাস যেটা হয়ে থাকে, একটা হচ্ছে কোম্পানি হয়ে থাকে মূলত বিজনেসের কারণে, আর পার্সোনাল আদার দেন কোম্পানি বিজনেস নয়। কোম্পানির ক্ষেত্রে হলে আপনি ট্যাক্স দিবেন ক্যাপিটাল গেইনের উপরে 15% ট্যাক্স রেট, আপনার ইনকাম যাই হোক না কেন। কিন্তু আপনার ক্যাপিটাল গেইন ব্যতীত অন্য যেসব ইনকাম হবে তার উপরে নরমাল রেটে আপনাকে ট্যাক্স দিতে হবে। সো ট্যাক্স রেট হচ্ছে ক্যাপিটাল গেইনের জন্য আপনি টোটাল ইনকাম থেকে ক্যাপিটাল গেইনের ইনকাম আলাদা করে দেখাবেন এবং তার উপরে আপনি ট্যাক্স প্রদান করবেন। ফর এক্সাম্পল, আপনার টোটাল ইনকাম হচ্ছে 10 লাখ টাকা, সেখানে আপনার ক্যাপিটাল গেইনের ইনকাম রয়েছে 1 লক্ষ টাকা। সেই 1 লক্ষ টাকার উপরে আপনি যদি 15% হারে, আর বাকি যে 9 লক্ষ টাকা থাকবে সেটার উপরে আপনি নর্মাল যে ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল আপনার সেই অনুযায়ী আপনি ট্যাক্স দিবেন। ফর এক্সাম্পল, আপনি ট্যাক্স দিবেন প্রথম 2,50,000 টাকার উপর, কোনো ট্যাক্স দিতে হবে না। দেন বাকি যে 4 লক্ষ থাকবে তার উপর 10%, এভাবে আপনি ট্যাক্স দিবেন। কিন্তু ক্যাপিটাল গেইন যাই হোক না কেন, 1 লক্ষ বা 5,000 হোক, তার উপর আপনাকে 15% হারে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স রেটের বিষয়টা ক্লিয়ার? এখানে হচ্ছে আবার কোম্পানি ব্যতীত পার্সোনাল ক্ষেত্রে ট্যাক্স রেটের প্রশ্ন আসে। আপনি যদি পার্সোনাল সম্পত্তি হয়ে থাকে, এখন পার্সোনাল ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। আপনি যদি একটি ক্যাপিটাল অর্জন, ফর এক্সাম্পল আপনি একটি গাড়ি কিনেছেন এবং আপনি 6 বছর পরে বিক্রি করেছেন, সেক্ষেত্রে আপনার ট্যাক্স রেট হচ্ছে 15% হারে। আপনি যে ক্যাপিটাল গেইনটা হবে, অথবা নর্মাল রেট তার ভিতরে যেটা লোয়ার সেটা। কিন্তু আপনি যদি 5 বছরের মধ্যে বিক্রি করেন, সেক্ষেত্রে ক্যাপিটাল গেইন এবং টোটাল ইনকাম আলাদা করে দেখানোর প্রয়োজন হবে না। যেমনটা আমরা এখানে একটু তাহলে দেখি। Capital gain for company. In case of company, আপনার total income, for example, total 10 lakh টাকা, for example, this year, and capital gain is টাকা is টাকা 1 lakh. In case of company, আমরা এখানে কোম্পানিটা ধরে নিই।
or company in case of company আপনি যখন একটা কোম্পানির ট্যাক্স দিবেন আপনার টোটাল ইনকাম হচ্ছে 10 লাখ and your capital gain is 1 lakh. In that case you will pay tax regular tax rate for regular tax rate as applicable for taka 9 lakh and 15% tax on taka 1 lakh. That means এক লক্ষ টাকার উপরে ট্যাক্স দিবেন 15,000 টাকা 15% যেহেতু, আর বাকি 9 লাখ টাকার উপরে আপনি রেগুলার বেসিস ট্যাক্স দিন। দ্যাট মিনস প্রথম 2,50,000 টাকার উপরে ট্যাক্স দিবেন না, 2,50,000 এর পরে থাকে আপনার 6,50,000 টাকা, তার উপরে প্রথম 4 লক্ষ টাকার উপর আপনি ট্যাক্স 10% হারে ট্যাক্স দিবেন। দেন যে আপনার যে বাকিটা থাকবে 2,50,000 তার উপর দিবেন 15% হারে। দ্যাট মিনস 1 লাখ টাকার উপর আপনার 15% হারে ট্যাক্স দিতে হচ্ছে। যদি আপনার ইনকাম 30 লক্ষ টাকাও হতো এবং 1 লাখ টাকা অন ক্যাপিটাল গেইন হতো, সেক্ষেত্রে আপনাকে ওই একইভাবে ট্যাক্স রেট আরোপ করা হতো ইন কেস অফ কোম্পানি। বাট এটা যদি কোম্পানি না হয়, ইট ইজ the car is used for your personal purpose, for personal case. পার্সোনাল কেসে আপনি যদি একটা গাড়ি ক্রয় করেছেন, এটা যদি আপনি 5 বছরের মধ্যে বিক্রি করেন, ক্রয় করেন, কোম্পানির ক্ষেত্রে কত বছরের জন্য ক্রয় করেছেন আর কত বছর আগে বিক্রি করেছেন এটা ডজন্ট ম্যাটার। কিন্তু পার্সোনাল কেসে, ইন কেস অফ পার্সোনাল ইস্যুস, আপনি যদি 5 বছরের মধ্যে বিক্রি করেন তাহলে আপনি 1 লক্ষ বা 5 লক্ষ আপনি কোনো সেপারেশন করে দেখাবেন না, যেটা ক্যাপিটাল গেইন হোক না কেন। সেক্ষেত্রে আপনি ফর এক্সাম্পল আপনার টোটাল ইনকাম 10 লক্ষ টাকা, আপনি 5 বছরের মধ্যে আপনি গাড়িটা ক্রয় বিক্রি করে দিয়েছেন, 10 লক্ষ টাকার উপরে আপনি নরমাল রেটে ট্যাক্স আরো ট্যাক্স প্রদান করতে হবে। কিন্তু আপনার 5 বছর পরে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনি যেটা ক্যাপিটাল গেইন অর্জন করবেন, ফর এক্সাম্পল আপনার টোটাল ইনকাম 10 লাখ টাকা, 1 lakh টাকা is your capital gain, অথবা your income is 30 lakh টাকা for example, আমি বাদ দিয়ে ধরি, and capital gain is 1 lakh. ত্রিশ লক্ষ টাকা আপনার ইনকাম, 1 লক্ষ টাকা আপনার ক্যাপিটাল গেইন। এক্ষেত্রে 29 লক্ষ টাকার উপরে আপনাকে নরমাল রেটে ট্যাক্স প্রদান করতে হবে। বাকি 1 লক্ষ টাকার উপরে আপনি ট্যাক্স প্রদান করবেন, সেটা প্রদান করতে হবে 15% অথবা নরমাল রেটের মধ্যে যেটা কম তার উপরে। ফর এক্সাম্পল আপনি 2,50,000 টাকার উপর আপনি কোনো ট্যাক্স দিবেন না 29 লক্ষ টাকার উপরে, তো বাকি 26,50,000 টাকার মধ্যে 4 লক্ষ টাকার উপরে আপনি ট্যাক্স দিবেন 10% হারে, পরবর্তী 5 লক্ষ টাকার উপরে 15% হারে, পরবর্তী 6 লক্ষ টাকার উপরে 20% হারে, এরকম করতে করতে পরবর্তী যেটা থাকবে তার উপর 30% পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে। এরপরে আপনার রয়েছে 1 লক্ষ টাকা, এক্ষেত্রে 30%, দ্যাট মিনস লাস্ট অ্যামাউন্ট ফর এক্সাম্পল আপনার রয়ে গেছে, আপনি লাস্ট 2,50,000 টাকার উপরে আপনি ট্যাক্স দিচ্ছেন 30% হারে। লাস্ট ট্যাক্স রেট হচ্ছে আপনার পার্সোনাল ট্যাক্সের 30%, কিন্তু পরবর্তী আপনার আরো 1 লক্ষ টাকা রয়ে গেছে, কিন্তু এখানে কন্ডিশনে বলা হয়েছে আপনি 5 বছর পরে যদি কোনো সম্পদ অর্জনে বিক্রি করেন, ক্যাপিটাল সম্পদ রিসোর্স, এবং সেক্ষেত্রে আপনার 15% কিংবা নর্মাল যে ট্যাক্স রেট তার মধ্যে যেটা লোয়ার, সেই অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। সো ট্যাক্স অন ক্যাপিটাল
এখানে আমরা তাহলে লিখি ক্যাপিটাল গেইন on lakh on 15%, বিকজ আপনাকে লাস্ট অ্যামাউন্টের উপর 30% দিচ্ছেন, কিন্তু কন্ডিশনে বলা হয়েছে 15% অর লোয়ার যে অ্যামাউন্ট ট্যাক্স রেট হবে তার উপর আপনাকে সেই অনুযায়ী আপনি ট্যাক্স দেবেন। এখন কোনো কারণে আপনার যদি ইনকাম হতো ফর এক্সাম্পল 5 লাখ টাকা, সেটা আমরা একটু পরে দেখি, তাহলে আপনাকে এখানে ট্যাক্স দিতে হবে লাস্ট অ্যামাউন্টের উপর, নরমাল এটা আর এটার জন্য এটা। কিন্তু কোনো কারণে আপনার ইনকাম টোটাল 5 লাখ টাকা, 5 লাখ and capital gain is টাকা 1 লাখ। 1 লাখ টাকা আপনার ক্যাপিটাল গেইন। সেক্ষেত্রে আপনি 2,50,000 টাকার, ধরুন যে আপনার টোটাল ইনকাম 6 লাখ টাকা, 5 লাখ টাকা আপনার নরমাল ইনকাম, 1 লাখ টাকা আপনার ক্যাপিটাল গেইন। তাহলে 2,50,000 টাকার উপর আপনার প্রথম কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। দেন পরবর্তী 4 লক্ষ টাকা, কিন্তু আমার তো 4 লক্ষ টাকা নেই, আমার আছে 2,50,000 টাকা। পরবর্তী 2,50,000 টাকার উপরে you have to pay tax at 10%, and পরবর্তী যে আপনার 1 লক্ষ টাকা রয়েছে ক্যাপিটাল গেইন, 1 লক্ষ টাকার উপরে আপনি 10% ট্যাক্স দেন, বিকজ আপনার ইনকাম লোয়ার যে অ্যামাউন্ট হবে আপনার তার সেই অনুযায়ী আপনি ট্যাক্স প্রদান করবেন। আপনি সর্বশেষে ট্যাক্স প্রদান করেন এবং 15% তার মধ্যে যেটা কম, এখানে সর্বশেষ আপনি প্রদান করেছেন 30% হাই ট্যাক্স 30 লক্ষ টাকা ইনকাম যখন, এবং 15% এর মধ্যে 15% অনুযায়ী দিয়েছেন। কিন্তু 6 লক্ষ টাকা যখন টোটাল ইনকাম, 2,50,000 টাকার উপর আপনি দিচ্ছেন 10% হাই ট্যাক্স, এবং পরবর্তী যে 1 লক্ষ টাকা আছে তার উপর আপনি 10% হাই ট্যাক্স দিবেন, বিকজ অফ ট্যাক্স অ্যাপ্লিকেবল অন ইউর পার্সোনাল ইনকাম। এটাই হচ্ছে আপনাদের ট্যাক্স রেট অ্যাপ্লিকেবিলিটি ইন কেস অফ ক্যাপিটাল গেইন। দেন আমাদের যে অ্যাসপেক্টটা রয়েছে সেটা হচ্ছে ট্যাক্স এক্সেম্পটেড ক্যাপিটাল গেইন। কিছু কিছু ইনকাম রয়েছে তার উপর ট্যাক্স এক্সেম্পটেড করা হয়ে থাকে। স্যার আগের একটু আগে যে ম্যাথটা করাইছিলেন, এখানে তো আপনি বলছিলেন মেবি একটা টাইম পিরিয়ডের কথা, যে উইথিন 5 ইয়ার্স নাকি কিছু একটা বলছিলেন। ইয়েস, এটা তো অবশ্যই অ্যাপ্লিকেবল, এটা অবশ্যই অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে যদি কন্ডিশন। স্যার 5 ইয়ার্স এর পরে হয় তাহলে? 5 ইয়ার্স এর আগে হলে তখন আপনি নরমালি ট্যাক্স দিই। এখন যে আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে 5 ইয়ার্স এর পরে, দুইটাই 5 ইয়ার্স এর পরে। আপনার 5 ইয়ার্স এর আগে হলে এই যে 15% এর কোশ্চেনই আসবে না, আপনি নরমাল হারে ট্যাক্স দিবেন। 5 ইয়ার্স এর পরে হলে 15% এর কোশ্চেন আসবে। ফর এক্সাম্পল এই দুইটা বিষয় আমরা দেখলাম 5 ইয়ার্স এর পরে, তাহলে 5 ইয়ার্স এর আগে হলে কি হবে? ফর এক্সাম্পল আপনার এখানে 30 লাখ টাকা এবং ক্যাপিটাল গেইন আপনার বলা আছে 1 লাখ। এখানে ক্যাপিটাল গেইন সেপারেশন করার কোনো দরকারই নেই। ক্যাপিটাল ইনক্লুডিং এভরিথিং ইনক্লুডিং ক্যাপিটাল গেইন, এক্ষেত্রে টোটাল 30 লাখ টাকার উপরে আপনি নরমাল ট্যাক্স রেট অ্যাপ্লাই করবেন। বলেই দিলাম, আপনাকে কনফিউজ করার জন্য এখানে বলা হলো। 30 লাখ ইনক্লুডিং ক্যাপিটাল গেইন টাকা 1 লাখ, ক্যাপিটাল গেইন 5 ইয়ার রিসোর্স অর্জন করা 5 বছরের মধ্যে আপনি ক্যাপিটাল গেইন অর্জন করেছেন, সেক্ষেত্রে আপনাকে এই হারে ট্যাক্স প্রদান করতে হবে। সো যদি 5 বছরের মধ্যে হয় তাহলে আপনি 1 লক্ষ টাকা সেপারেশনের প্রশ্নই আসবে না, আপনি নরমালি 30 লাখ টাকা উপরে ট্যাক্স দিবেন। 2,50,000 টাকা প্রথমে বাদ দিবেন, দেন বাকি যে ইনকাম গুলো আছে 10%, 15%, 20%,
প্রথম 4 লাখ টাকার উপরে 10%, দেন 5 লাখ টাকার উপরে 15%, দেন 6 লাখ টাকার উপরে আপনি দেবেন 20%, দেন 30 লাখ টাকার উপরে, দেন 30 লাখ পর্যন্ত আপনাকে 25% হয় আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। এরপর যেটাই যাক সেটা 30%। সো এখানে যেহেতু আপনার বলাই হচ্ছে উইদিন 5 ইয়ার্স, সো আপনি 1 লাখ টাকা সেপারেট করবেন। যদি বলা যায় আফটার 5 ইয়ার্স, তখন 1 লাখ টাকা সেপারেট করে 29 লাখ টাকার উপরে পার্সোনাল রেট অ্যাপ্লাই করতেন। বাকি 1 লাখ টাকার উপরে আপনি ট্যাক্স যে রুলস রয়েছে ক্যাপিটাল গেইনে 15% অথবা লাস্ট যে ট্যাক্স যেটা আপনি দিয়েছেন পার্সোনাল ইনকামের উপরে, তার মধ্যে যেটা লোয়ার সেটা আপনি অ্যাপ্লাই করবেন। এটাই হচ্ছে আপনার 5 ইয়ার্স এর শর্ত। ইজ ইট ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, দেন আপনাদের যেটা কোশ্চেন অফ দিস, কিছু কিছু ইনকাম রয়েছে সেখানে আপনি ট্যাক্স এক্সেম্পশন পাবেন। আমি একটু আগে যেটা বলেছিলাম ডেফিনেশনের সময়, আপনি কারের বিজনেস করেন, এখন আপনি সেই কার বিজনেস ক্ষেত্রে আপনার যদি লাভ হয়ে থাকে সেটার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে না। কিন্তু আপনি যদি কার সরাসরি ক্রয় করে থাকেন পার্সোনাল অথবা বিজনেস পারপাসে, সেক্ষেত্রে যদি আপনি কোনো ধরনের আয় করে থাকেন তার উপর আপনার ট্যাক্স দিতে হবে। এখন আরেকটা কোশ্চেন রয়েছে সেখানে, সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন আপনি যদি অ্যাচিভ করে থাকেন বিজনেস পারপাসে অন্য একটা রিসোর্স অর্জন করতে, যেমন মনে করেন আপনি একটা প্লান্ট, মেশিনারি বা বিল্ডিং কারোর কাছে ট্রান্সফার করলেন এবং তার কাছ থেকে অন্য একটা বিল্ডিং বিনিময়ে নিলেন। সেক্ষেত্রে যদি আপনার কোনো ইনকাম হয়ে থাকে, ফর এক্সাম্পল আপনি আপনার বিল্ডিংটা ট্রান্সফার করেছেন ফর এক্সাম্পল আপনার ফ্রেন্ডের কাছে 30 লক্ষ টাকা সেটার বাজার মূল্য, এবং আপনি একটা বিল্ডিং নিয়েছেন সেটার মূল্য 35 লক্ষ টাকা ফর এক্সাম্পল, অথবা আপনি একটা লোন নিয়েছেন, এক্ষেত্রে আপনার লাভ হলো 5 লক্ষ টাকা। এই যে রোলিং বেসিস ইনকাম, এর উপরে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ আপনি দুইটার ভিতর ট্রান্সফার করেছেন, এক্সচেঞ্জ করেছেন। এক্সচেঞ্জের ক্ষেত্রে বিজনেস পারপাসে যদি হয়ে থাকে তাহলে আপনার কোন ধরনের ট্যাক্স দিতে হবে না, কারণ আপনি ওই বিল্ডিংটা ব্যবসা পরিচালনা করেন, এখন নতুন স্থানে গিয়ে আবার ব্যবসা পরিচালনা করবেন, দুজনে মিউচুয়ালি এটা করেছেন এবং কাগজপত্র স্থানান্তর করেছেন। সেক্ষেত্রে আপনাকে বিজনেস পারপাস এ ধরনের ক্যাপিটাল স্থানান্তর করলে ইউ হ্যাভ টু পে নো ট্যাক্স। দেন যেটা বলা হয়েছে আপনি গভর্নমেন্ট সিকিউরিটিজ রয়েছে, ফর এক্সাম্পল আপনি একটা সিকিউরিটিজ করেছেন এবং অন্য একজনের কাছে আপনি সেটা ট্রান্সফার করেছেন, সেই ট্রান্সফারের কারণে যদি আপনি কোনো গেইন করে থাকেন, ফর এক্সাম্পল গভর্নমেন্ট সিকিউরিটিজ এর বাজার মূল্য রয়েছে 100 টাকা, আপনি 120 টাকা তার কাছে ট্রান্সফার করেছেন, এক্ষেত্রে আপনাকে তার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না, যেমনটা শেয়ারের ক্ষেত্রে হয়ে থাকে। এর জন্য আপনাকে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। এবং ক্যাপিটাল গেইন কোন নতুন কোম্পানির, আপনি যদি ল্যান্ড কিংবা বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে যদি কোনো ধরনের ক্যাপিটাল গেইন হয়ে থাকে, সেক্ষেত্রে সে তার উপরে কোনো ধরনের অর্জনের উপর ট্যাক্স দিতে হবে না। যেমনটা আপনি একটা নতুন কোম্পানি স্থাপন করেছেন, সেখানে আপনি কোনো ল্যান্ড অ্যাকোয়ার করেছেন অথবা বিল্ডিং স্থাপন করেছেন, সেই ট্রান্সফারের ক্ষেত্রে আপনার কোন ধরনের ট্যাক্স দিতে হয়। দ্যাট মিন্স প্রথমে আমরা দেখলাম আপনি বিজনেস পারপাসে একটা সম্পদ দিয়ে আর একটা সম্পদ দিলেন, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না। আপনি কোনো সিকিউরিটিজ স্থানান্তর করেছেন, সেক্ষেত্রেও আপনার কোনো ধরনের ট্যাক্স দিতে হচ্ছে না। আর দ্য সেম টাইম আপনি নতুন একটা বিল্ডিং কিংবা আপনি কোনো ল্যান্ড অ্যাকোয়ার করেছেন নিউ কোম্পানির জন্য, সেক্ষেত্রে যদি আপনার কোনো ধরনের ক্যাপিটাল গেইন হয়ে থাকে তার উপরেও আপনাকে কোনো ধরনের you have to pay no tax, এটা সম্পূর্ণ ট্যাক্স exempted। এখন আপনি ক্যাপিটাল গেইন অর্জন করেছেন, ফর এক্সাম্পল আপনার অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, মনে করেন যে আমিন মোহাম্মদ গ্রুপের অনেকগুলো কনসার্ন রয়েছে। এখন আমিন মোহাম্মদ গ্রুপ তার কোনো একটা ক্যাপিটাল গেইন তার নতুন কোম্পানি স্থাপন করলো, সেখানে স্থানান্তর করলো, এই স্থানান্তরের জন্য তাকে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। এই জন্য বড় প্রতিষ্ঠানগুলো
ক্যাপিটাল গেইন থেকে অনেক ট্যাক্স এক্সিমিশন পেয়ে থাকে। যেমন আপনি আমিন মোহাম্মদ গ্রুপ কমলাপুরে একটা কনস্ট্রাকশনের সাইট নিল, এখন সে আরেকটা সাইট নিল মনে করেন যে রাজশাহীর কোন একটা অঞ্চলে, সেক্ষেত্রে কমলাপুর থেকে যেটা গেইন হলো রাজশাহীতে স্থানান্তর করলো। এই স্থানান্তরের জন্য তাকে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে, নিজেদের মধ্যে এটা স্থানান্তর হয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্রুভ সিকিউরিটিজ, ওটা মূলত সিকিউরিটিজ এর মধ্যে। সো ট্রান্সফার দুই ব্যক্তির মধ্যে হতে পারে বিজনেস পারপাসে, সে বিজনেস পারপাসে হলে ট্যাক্স দিতে হবে না। গভর্নমেন্ট সিকিউরিটিজ ট্রান্সফার আপনি যদি কোনো গেইন করেন তার উপরে ট্যাক্স দিতে হবে না। আপনি নতুন বিল্ডিং করতেছেন ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য, সেক্ষেত্রে যদি আপনার কোনো ধরনের ক্যাপিটাল গেইন হয়ে থাকে তার উপরে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না, অথবা ল্যান্ড রিনোভেশন বা এক্সপ্যানশনের জন্য, অথবা আপনি কোনো একটা সিস্টার কনসার্ন থেকে আপনি কোনো ধরনের ক্যাপিটাল গেইন পেয়েছেন, সেটা আপনি আপনার অন্য একটা সাইটে স্থাপন করবেন বা অন্য একটা প্রতিষ্ঠানে স্থাপন করবেন, তার জন্য আপনাকে ট্যাক্স কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। এরপর যদি ক্যারি ফরওয়ার্ড অফ লস আন্ডার দ্য হেড অফ ক্যাপিটাল গেইন, আপনি ক্যাপিটাল গেইন, তো আমরা নর্মালি আপনার যদি কোনো ধরনের গেইন অর্জন করে থাকি তার উপরে ট্যাক্স দিয়ে, কিন্তু কোনো কারণে যদি লস হয়ে থাকে, লসটা শেয়ার করার কোনো ধরনের কন্ডিশন এখানে বলা নেই। ফর এক্সাম্পল আপনার লস হয়েছে, এই লসটা আপনি সরাসরি আপনার পার্সোনাল ইনকাম কিংবা কোম্পানি ইনকাম থেকে আপনি বাদ দিবেন না। ফর এক্সাম্পল আমরা এখানে যদি আসি একটু বোর্ডে, আপনার পার্সোনাল ইনকাম, আমার পার্সোনাল কোম্পানি, ফর এক্সাম্পল আপনার পার্সোনাল ইনকাম, ইট ইজ ইউর পার্সোনাল ইনকাম 10 lakh this year. Capital loss 50,000 this year. এবছর আপনার পার্সোনাল ইনকাম হয়েছে 10 লাখ এবং ক্যাপিটাল লস হয়েছে 50,000। এই ক্ষেত্রে আপনার এই ক্যাপিটাল লসকে আপনার পার্সোনাল ইনকাম থেকে বাদ দিয়ে দেখাবেন না, কারণ আপনার ক্যাপিটাল লস ক্যাপিটাল গেইন সম্পূর্ণ মেন, অন্য সব ইনকাম আলাদা কিন্তু ক্যাপিটাল গেইন আলাদা। এজন্য আমি ক্যাপিটাল গেইনটাকে একটু দেখেছি, যদিও চ্যাপ্টারটা অনেক ছোট। আপনার এগ্রিকালচার ইনকাম, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অথবা ইনকাম ফ্রম আদার প্রফেশন, সব ইনকামই আপনার অ্যাড হবে, সেক্ষেত্রে সব ইনকামই আপনি বাদ দিয়ে দেখাবেন। আর যদি আপনার লস হয়, সে ইনকাম না হয়ে থাকে সেটা বাদ দেখাবেন না। কিন্তু ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে লসও হতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট বছর আপনার লস হয়েছে, সেই লসটা আপনি পার্সোনাল ইনকাম থেকে বাদ দিয়ে দেখাবেন না। এই লসটা আপনি ভবিষ্যতে আপনার যদি কখনো ক্যাপিটাল গেইন হয়ে থাকে সেখান থেকে বাদ দিয়ে আপনার ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করবেন। ফর এক্সাম্পল দিস ইয়ার আপনার পার্সোনাল ইনকাম 10 লাখ টাকায় এবং ক্যাপিটাল লস 50,000 টাকা, শুধু 10 লাখ টাকার উপরে আপনাকে পার্সোনাল ট্যাক্স দিতে হবে। ক্যাপিটাল লস আপনি ক্যালকুলেশনে নিয়ে আসবেন না, এটা আপনি দেখিয়ে দিবেন দিস ইয়ার ক্যাপিটাল লস 50,000 টাকা আপনার ইনকাম স্টেটমেন্টে দেখাবেন। এই ক্যাপিটাল লসটা আপনি ফরওয়ার্ড করবেন পরবর্তী যে কোনো 5 বছরের মধ্যে, 6 বছর। দ্যাট মিনস এবছর আপনার 10 লাখ, নেক্সট ইয়ারেও আপনার 10 লাখ টাকা পার্সোনাল ইনকাম হলো, কিন্তু ক্যাপিটাল গেইন হলো 10,000 টাকা। সেই 10,000 টাকার মধ্যে থেকে আপনি 50,000 টাকা 10,000 টাকা ডিডাক্ট করে দেখাবেন। দ্যাট মিনস আপনার লস হয়েছিল। এরকম আপনি 5 বছর পর্যন্ত করতে পারবেন, কিন্তু 5 বছরের বেশি হলে সেটা আপনি দেখাবেন না। এক্ষেত্রে আবার কন্ডিশন রয়েছে। আপনার লস যদি কোনো কারণে 5,000 টাকা কিংবা তার কম হয়, তাহলেই আপনাকে শুধু এই অ্যামাউন্টটা ফরওয়ার্ড করতে হবে। এখানে আমাদের রয়েছে 50,000 টাকা, যেহেতু আমাদের 50,000 টাকা রয়েছে, সুতরাং আমরা এখান থেকে ডিডাক্ট 5,000 টাকা।
5,000 টাকা বাদ দেওয়ার পর আমার থাকবে 45,000 টাকা। এই 45,000 টাকাই পরবর্তী 5 বছর পর্যন্ত আমি যে কোনো ধরনের ক্যাপিটাল গেইন হলে সেখান থেকে বাদ দিয়ে দেখাতে পারবো। মনে করেন 1 বছর হলো 5,000 টাকা ক্যাপিটাল গেইন, সেখান থেকে কিছু বাদ দিলাম। 1 বছর 20,000 টাকা, সেখান থেকে কিছু বাদ দিলাম। কিন্তু 5 বছর বেশি অতিক্রম করলে সেখান থেকে এটা লস বাদ দেওয়ার কোনো সিস্টেম নেই, কারণ আমাদের 45,000 টাকা টোটাল নাও লস। মনে করেন আপনার পার্সোনাল ইনকাম পরবর্তী 5 বছরে 10 লাখ টাকাই হচ্ছে, এবং পরবর্তী 5 বছরে আপনাদের কোনো ক্যাপিটাল লস হয়নি, সো 45,000 টাকা ক্যাপিটাল গেইন হয়নি। সো আপনাকে কোনো ধরনের সান করতেছে। নাফিস রায়ান মিউট কর। নাফিস মিউট করো। সো আপনাকে পরবর্তী 5 বছরে যদি কোনো ধরনের গেইন না হয়ে থাকে তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে। দ্যাট মিন্স আপনি ডিডাক্ট করতে পারবেন না। 5 বছর মনে করেন যে পরবর্তী 5 বছরে আপনার 10,000, 5,000, 10 লাখ, 5 লাখ যা ইনকাম হোক না কেন, পার্সোনাল ইনকাম, তার উপর আপনি ট্যাক্স দিচ্ছেন। কিন্তু পরবর্তী 5 বছর, এখানে ফর এক্সাম্পল পরবর্তী 5 বছরে নেক্সট ইয়ারে আপনার ক্যাপিটাল গেইন হলো ক্যাপিটাল গেইন পরবর্তী বছর আপনার হলো 15,000 টাকা। পরবর্তী বছর 15,000 টাকা হলে আপনি 15,000 টাকা আপনি বাদ দিয়ে দেখাতে পারবেন, কারণ আপনি লস করেছেন আগের ইয়ারে 45,000 টাকা। সো 15,000 টাকা এখানে ডিডাক্ট ফ্রম, আপনি নোট দিয়ে দিবেন, ফ্রম ইয়ার 2021 ক্যাপিটাল লস। এরপর দেখাবেন আপনার ব্যালেন্স রয়েছে এখনো, and remaining balance 30,000, এটা লস আপনার রয়ে গেছে। এর পরবর্তী বছর যদি আপনার এরকম লস হয়, মনে করেন যে গেইন হয় 30,000 টাকা গেইন হলো, আপনি 30,000 টাকাই বাদ দিয়ে দেখাবেন। কিন্তু কোনো কারণে মনে করেন যে আপনার ইয়ার 1, 2, 3, 4, 5 কোনো ধরনের গেইন হয়নি, দেন 45,000 টাকার কোনো ক্যালকুলেশন হবে না, এটা সম্ভব অটোমেটিক্যালি 5 বছর পরে ভ্যানিশ হয়ে যাবে, এর উপরে আপনি কোনো বেনিফিট পাচ্ছেন না। এটাই হচ্ছে আপনার ক্যারি ফরওয়ার্ড অফ লস আন্ডার দ্য হেড অফ ক্যাপিটাল গেইন। আপনার গেইন হলে আপনার যদি লস হয় কোনো এক বছর, এটা পরবর্তী 5 বছর পর্যন্ত আপনি ডিডাক্ট করতে পারবেন, কিন্তু সেটা 5,000 টাকা বেশি হতে হবে। 5,000 টাকা কম হলে সেটা আপনি পাবেন না। 5,000 টাকার বেশি হলে যেটা বেশি সেটাই আপনি ডিডাক্ট করবেন, কম হলে আর ডিডাকশনের ওয়ে নেই। দেন তাহলে আমরা একটু সংক্ষেপে ক্যালকুলেশনটা, আপনাদের একটা স্পেসিমেন ফর্ম দিয়েছিলাম, কি কি বিষয় থাকে, একদম সিম্পল বিষয় থাকে আমাদের ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাদের প্রথমে থাকে সেলস প্রসিড অফ দ্য অ্যাসেট অর সেলস প্রসিড অফ ক্যাপিটাল অ্যাসেট অর ফেয়ার মার্কেট ভ্যালু হুইচএভার ইজ হায়ার, যেটা বেশি হবে সেটাই আপনি ক্যালকুলেট করবেন। সেখান থেকে আপনার অ্যালাওয়েবল ডিডাকশন গুলো বাদ দেবেন, তাহলে আপনার ক্যাপিটাল গেইন বের হয়ে যাবে। এরপর যদি আপনার ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স কোনো কিছু থেকে থাকে সেটা আপনারা বাদ দিয়ে দিবেন, তাহলে আপনার ক্যালকুলেশন হয়ে যাবে, আর কিছুই নেই। তাহলে আমরা একটু সংক্ষেপে একটা ম্যাথ দেখে আসি। আর একটা ক্লাসে একটা ম্যাথের জন্য নেওয়ার কোনো প্রয়োজন মনে করতেছি না। আমরা তাহলে ইলাস্ট্রেশন 11.4 দেখি। 11.4 বলা হয়েছে আন্দালিব
has purchased a machine at a total cost of taka 55 lakh on 23rd April 2015 for the purpose of profession or business. Jai Hook, but he is not a trader. In addition, he has paid taka 10,000 at legal fees. এই যে খরচগুলো রয়েছে, he has spent an additional sum of 50,000 for improvement of the machine. Improvement করার জন্য সে কিছু খরচ করেছেন। সো এগুলো হচ্ছে আপনার legal cost, improvement cost. দেন যেটা রয়েছে সেটা হলো on December 13 December 2020, he had sold the machine at a total price of taka 6 lakh, when the balance of allowable accumulated depreciation on lakh 26,000 in his books of account. এই বিষয়টা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে, এটা ওখানে টপিক অফ ডিসকাশন ছিল না। But the fair market value on that date amount to taka 6,50,000. In the opinion of Deputy Commissioner of Tax, he incurred advertisement cost of 20,000 and 1.5% as brokerage commission. So brokerage commission আপনাকে বাদ দিতে হচ্ছে। Then he has taxable income 2,30,000 from other sources. Compute capital gain, total taxable income, and specify tax rate thereof. Everything are there. So we can go for calculation here. আমি উপরে হেডিং লিখলাম না, হেডিং নরমালি যা হবে মিস্টার আনন্দ আলিফ অ্যাসেসমেন্ট ইয়ার 2000 এখানে যেরকম দেওয়া আছে, সে বিক্রি করেছে ডিসেম্বরে। সো যেহেতু ডিসেম্বরে বিক্রি করলে ইনকাম 18-19 and assessment year 19 and 20. These are the particulars. Here we will have calculation. Here's the money value. So there are the particulars. There is the money value, that means BDT or takas, whatever applicable. BDT. Now particulars. Now we have income from house property. এখানে বলা হয়েছে sales proceeds of the machine. Sales proceeds আমরা সংক্ষেপে লিখি sales proceeds. Sales value লিখলেই হবে, proceeds লেখার দরকার নেই। So sales value is taka 6 lakh. Then বলা হয়েছে fair market value. Fair market value ব্র্যাকেটে লিখে দিবেন, যেটাই আসুক সেটা আপনার বসিয়ে দিবেন। So fair market value given here 6,50,000. 6,50,000. So higher on should be there 6,50,000.
after 6,50,000 আমার এখানে বলাই হয়েছে আপনার কিছু ডিডাকশন করতে হবে, লেস ডিডাকশন মাইনাস ডিডাকশনস। ডিডাকশন কি কি করতে হবে? আপনার লিগ্যাল ফিস, লিগ্যাল ফিস হচ্ছে আপনার টাকা 10,000। আপনি প্রত্যেকটা আলাদা করে দিতে পারেন লিগ্যাল ফিস, এবং আপনার পারচেজ মূল্য এটাকে আপনি অ্যাকুইজিশন কস্ট হিসেবেও দেখাতে পারেন। দেন হচ্ছে আপনার পারচেজ প্রাইস, অফ দা সেড প্রোডাক্ট আপনার ছিল হচ্ছে 5 লাখ। was purchase price. Then improvement cost. প্রত্যেকটা আলাদা করে দেখালেও আপনার সমস্যা নেই, নোট দিয়ে একবারে দেখালেও সমস্যা নেই। দেন ইমপ্রুভমেন্ট কস্ট অফ দা সেট 50,000। দেন যেটা রয়েছে আমাদের সব ধরনের খরচ আমরা বাদ দিয়ে দিব। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আমরা এটা পরের ক্যালকুলেশন। Advertisement cost 20,000. Then advertisement cost is 20,000. Then brokerage commission. আমি কিন্তু বইয়ের মতো করে নোট দেই না, আপনার ব্রোকারেজ কমিশন এন্ড অ্যাডভার্টাইজমেন্ট কস্ট ট্রান্সফার কস্ট হিসেবে আখ্যায়িত করতে পারেন। ব্রোকারেজ কমিশন হচ্ছে 6 লাখ টাকার উপরে 1.5%। সো 6 লাখ 1.5%। 6 লাখ টাকা 1.5% হলে আপনার ভ্যালু আসে হচ্ছে 9,000 টাকা। So no other cost are there, তাহলে আমরা এগুলো অ্যাড করে দিতে পারি। আমাদের অ্যাড করলে টোটাল ভ্যালু আসে হচ্ছে 589,000। এটা ডিডাক্ট করলে আপনার যেটা আসবে সেটা হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন। সো দিস ইজ ইউর ক্যাপিটাল গেইন 61,000। ক্যাপিটাল গেইন আপনি যদি ইনভেস্ট করে দেন, সেক্ষেত্রে যদি আপনি ইনভেস্ট করেন, যে ইনভেস্টটা করে থাকেন সেটা আপনি বাদ দিবেন। এখানে আমার ইনভেস্টমেন্টের কথা বলা নেই, সুতরাং আমরা ইনভেস্টমেন্ট দিব না। আমরা নরমালি ইনভেস্ট হোক বা না হোক, আমরা নরমাল এই কথাটা লিখে দিই, যে ইনভেস্টমেন্ট অফ ক্যাপিটাল। আর কোনো কিছু লেখার দরকার নেই, রিইনভেস্টমেন্ট থাকলে হবে, নইলে নাই, -0। So we have nothing here. So net capital gain or capital gain asset
এর থেকে কিছু অংশ ইনভেস্ট করতে পারেন 61,000 টাকা, এসএসটি 61,000 টাকা। এখন বলা হচ্ছে হিজ ইনকাম ফ্রম আদার প্রফেশন